যে আপনারা তো এখন বলছেন ৩০০ আসনে প্রার্থী দেবেন এবং কারোর সাথেই জোট আপনারা করছেন না। মনোনয়ন কবে থেকে, প্রার্থীদের নাম আমরা কবে পাবো এবং জি না, এটা জরিপ তো এরকম অনেক হয়েছে এবং আরও হবে। আর আইআরআই এর বিশেষ উদ্দেশ্য থাকে বিভিন্ন জরিপ করার আগে। তবে এখানে একটা যেটা কথা এসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যায্যতা, এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা আছে। মানে আমরা লোকাল পর্যায়ে যাচ্ছি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে, এটা সত্য, এবং আতঙ্ক আছে। একটা প্রশ্ন খুব বেশি শোনা যায়, সেটা হচ্ছে নির্বাচন হবে, এই প্রশ্নটা। মানে আমার কাছে অবশ্য ব্যক্তিগতভাবে কখনোই মনে হয় না যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নানা ধরনের ধূম্রজাল তৈরি করার চেষ্টা হয়, কিন্তু ইলেকশনের পথেই আমরা যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে, ফলে ওই অবিশ্বাস এবং আস্থাহীনতা আছে, এটা সত্য। এখন এটা কাটানোর দায়িত্ব সরকারের। প্রধান উপদেষ্টাকে আমরা বারবার বলতে শুনি উনি শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু মানে বাংলাদেশ ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে হবে। শ্রেষ্ঠ নির্বাচন করলেও সুষ্ঠু নির্বাচন করতে হবে। এখন এটা তো শুধুমাত্র উনি বলবেন আর হয়ে যাবে এরকম না, এর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপ নেওয়ার কিছু ঘাটতি সরকারের দিক থেকে আমরা দেখতে পাই। এর বাইরে আমাদের দলের কোথায় কোথায় ঘাটতি দেখতে পান? মানে আসলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কতটুকু সরকারের কর্তৃত্বের আওতায় আছে বা কতটুকু নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন করা যায়। যেমন আপনি দেখবেন প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে বললেন যে জনপ্রশাসনের ব্যাপারগুলো এবার আমি দেখব, অথচ উনি কিন্তু শুরু থেকেই জনপ্রশাসন ওনার কাছে। এই জনপ্রশাসন নিয়ে যে একটা কমিটি করা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ টিয়োগ দেওয়ার জন্য, ওই ক্যাবিনেট কমিটি বা এরকম টাইপের, তো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রশ্ন করেছে। আপনাদের বিশেষত বিএনপি প্রশ্ন করেছে, আমরা প্রশ্ন করেছি, এবং আপত্তিও জানিয়েছে। আপনাদের মিটিং এ, জুলাই সনদ নিয়ে মিটিং এ কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেগুলো নিয়ে অনেক, যেমন আগে পিএম অফিসে ছিলেন, নিযুক্ত ছিলেন এমন একজনকে ডিসি করা হয়েছে, এরকম কয়েকটা উদাহরণ আছে। হ্যাঁ, এখন এই নিয়োগগুলো কীভাবে হয়েছে, এখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটে গেছে, যেটা নিয়ে আমরা কেউ হয়তো বুঝতেও পারি না। এখন অনেক নির্বাচনের 3 মাস আগে এসে প্রধান উপদেষ্টার সম্বিত ফিরেছে যে এটা আমাকে দেখতে হবে, কিন্তু এটা কিন্তু তার আওতায় ছিল। কিন্তু উনি 3 মাস পরে, মানে নির্বাচন 3 মাস আগে এটা বুঝতে পারলেন। এটা খুব দুঃখজনক আর কি। তো অনেক সময় মনে হয় যে তিনি ভাবেন যে ওনার যেহেতু ইন্টেনশনে কোনো ঘাপলা নাই, সুতরাং হয়ে যাবে সব কিছু, ওনাকে দেখলেই উনি সামনে থাকলেই সব কিছু হয়ে যাবে। কিন্তু ব্যাপারগুলো তো সহজ না, অনেকগুলো পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে। আমলাতন্ত্রের ভেতরে অনেকে আছে যারা আসলে আগের রেজিমের প্রতি লয়াল, ফলে তাদেরকে আপনার চিহ্নিত করা, তাদেরকে এই ইলেকশন পুরো প্রসেস থেকে দূরে রাখা, এগুলো অনেকগুলো প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়ার আছে, যেটা আমরা সরকারের তরফ থেকে দেখিনি। এবং আমার কাছে মনে হয় ধরেন এই উপদেষ্টাদেরকে দেখলে আমার যেটা মনে হয় তাদের মধ্যে সিরিয়াসনেস নাই। মানে এরকম একটা ক্রিটিক্যাল টাইম আমরা পার করছি, এই টাইম পার করার জন্য যে ধরনের শক্ত এবং দৃঢ় মানসিকতার হওয়া দরকার, সেটা তাদের মধ্যে আমি সামহাও মাঝে মাঝে মিসিং দেখি। এবং তাদের কাছে মনে হয় যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে। আমি অনেকবার বলেছি কথাটা, যে তারা একটা পেইড লিভের মধ্যে আছে। তারা আবার যার ওই যে একটু আগে আমরা আলাপ করছিলাম যে কাজ টাজ করে আবার কিন্তু চলে গেছে আমেরিকায়, এরকম হওয়ার ব্যাপার আছে যে আমি আমার আগের জায়গায় ফিরে যাব। কিন্তু আপনাকে যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে 1.5 বছরের জন্য, যে ট্রানজিশন পিরিয়ডটা সুন্দর মতো হওয়া, শান্তিপূর্ণ হওয়া, এবং এটা কিন্তু এটা মানে আপনার ওই বার্ডেনটা ফিল করতে হবে, মানে ওইটা তাদেরকে সামহাও এটা মনে হয় না আর কি। এর বাইরে আমাদের নমিনেশন নিয়ে যেটা, আমরা তো কিছু নাম অলরেডি প্রকাশিত হয়েছে মিডিয়া মারফত, সেগুলো আমাদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না, কিন্তু মোটামুটি সেগুলো সবাই যেগুলো জানে শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে, যেমন আমাদের আহ্বায়ক কোথা থেকে ইলেকশন করবেন, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, তাসনিম জারা, কিংবা আমরা কোথা থেকে ইলেকশন করব, সেগুলো মোটামুটি সেটেল। ওই জানা জিনিসগুলি পত্রিকায় আবার এসেছে। আমরা বলেছি 15 নভেম্বর আমরা প্রথম মানে নমিনেশনটা, মানে প্রাইমারিলি 70 থেকে 80টা আসনের নমিনেশন আমরা ঘোষণা করব। আজকে কিন্তু আমাদের যে ইলেকশন টিম, তারা কিন্তু নমিনেশন আহ্বান করেছেন, যে নমিনেশন ফর্মটা ওপেন করেছেন, এবং যে কেউ চাইলে নমিনেশন মানে আবেদন করতে পারবে আর কি। এখন সেটা যে কোনো শ্রেণী পেশার মানুষ এবং দলের লোক যারা আছে, তারা যদি ক্রাইটেরিয়া ফিল আপ করে, তাহলে আমরা সেটার স্ক্রিনিং হবে বা যাচাই বাছাই হবে। এটা আজকে থেকে আমাদের প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আমরা আশা করি যে আমরা এবার যেটা ইলেকশনের জোটের ব্যাপারে এসছে, জোট করার প্রতি আমাদের এখনও পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা নিজেরা, যেহেতু এবার আমরা প্রথম ইলেকশন করছি এবং দলের বয়স 1 বছর হওয়ার আগেই আমাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। এটা একটা বিগ চ্যালেঞ্জ, আবার একটা বড় সম্ভাবনা এই দিক থেকে যে আমাদের এই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক বিস্তৃতির একটা সুযোগ আছে, সাংগঠনিক কাঠামো গড়ে তোলার একটা সুযোগ আছে।
ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমাদের দলকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, কারণ যেহেতু এখনও আমরা সাংগঠনিক রিকনস্ট্রাকশনের মধ্যেই আছে, কিন্তু এখনও সাংগঠনিক পুনর্গঠন চলছে। তো সেইটা আর কি ইলেকশনের ক্যাম্পেইন এবং এই দুটো কিন্তু এক জায়গায় আছে, সাংগঠনিক বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতি। এবং আমরা যেহেতু আপার হাউসে পিআরের ব্যাপারে সিরিয়াস, আমরা লোয়ার হাউসে পিআর চাই না, আমরা খুব বলেছি যে আমরা এটা ডেড এগেনস্ট, এটা আমরা চাই না, কিন্তু আপার হাউসে পিআর আমরা চাই। সেই ক্ষেত্রে আপনার একটা পার্সেন্টেজ অফ ভোট ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট ভোট আপনি সারা দেশে পাচ্ছেন। আর আমরা যে সকল দলের ব্যাপারে জনভিত্তিক কত পার্সেন্ট ভোট আপনারা পেতে পারেন, আপনার কি মনে হয়? সেটা নানা ধরনের জরিপে, কোনো জরিপে দেখা গেছে 15%, 16%, কোনোটাতে কম দেখা গেছে, আবার এটা তো সামনে বাড়তেও পারে। আপনারা ইন্টারনালি কোনো সার্ভে করেছেন কখনো? না, আমাদের নিজস্ব একটা সার্ভে হচ্ছে, কিন্তু সেটা এখনই আমি বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো 20+% ভোট মানেই হচ্ছে একটা দল বড় দল হিসেবে স্বীকৃত। বাংলাদেশে যে দলগুলো মানে অতীতে সরকার এসছে তারা দেখবেন আপনি 30% ভোট পেয়েও সরকার আসার ইতিহাস আছে। 91 সালে বিএনপি সম্ভবত 30.8% ভোট পেয়েছে। এই যে আমরা যে কোনো দলের পক্ষে যখন কথা বলি তখন কিন্তু আমরা এই পার্সেন্টেজ অফ ভোটটা দেখাই যে অমুক দলকে আপনি আসতে দিবেন না ইলেকশনে, তার এত পার্সেন্ট ভোট আছে। পার্সেন্টেজ অফ ভোটটা খুব ইম্পর্টেন্ট এইটা। এবং আমরা কিন্তু এই যে জাতীয় পার্টি কত পার্সেন্ট পেতে পারে বলে মনে হয়? জাতীয় পার্টির কোনো পার্সেন্টেজ অফ ভোট নাই, যদি না সকল আওয়ামী লীগের তাকে ভোট দেয়, এবং সেটা দিবে বলে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের ভোট যারা ভোটার, এটা এই আলাপটা হচ্ছিল, আওয়ামী লীগ যদি শেখ হাসিনা নির্দেশও দেন তবু আওয়ামী লীগের লোকজন থেকে তিনি ভোট থেকে বিরত রাখতে পারবেন না, তারা ভোট দিতে যাবে। এবং দেখেন যে 24 সালের যে ডামি ইলেকশনে, ওই ইলেকশনে আওয়ামী লীগেরা ভোট দিতে গেল না কেন? আওয়ামী লীগের যে ভোট বাক্স, সেই ভোট বাক্স নিয়ে আমরা দেখছি এটা টানাটানি হচ্ছে একরকম। ভোট নিতে জামাত থেকেও চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন রকম মন্তব্যও সেখানে আমরা দেখছি করছে। আপনার কি মনে হয় যে জামাতে কি পরিমাণ দেখুন, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই, যিনি বাংলাদেশের নাগরিক, তার একটা দলীয় বিশ্বাস আছে, তাকে কি আমরা বাংলাদেশ থেকে বের করে দিব? এটা তো আমরা চাই না, নিশ্চয়ই তাই না। এবং তাকে তো এই সুযোগটা দিতে হবে। আমরা যে ধরেন রিকনসিলিয়েশন, এই ধরনের বড় বড় ঘটনার পরে সাউথ আফ্রিকা থেকে শুরু করে অন্যান্য অনেক দেশে মানে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, নানা ধরনের কমিশন করে কিন্তু একটা রিকনসিলিয়েশনের প্রসেস রাখে। তো আমাদের দেশের রিকনসিলিয়েশন প্রসেসটা কি? আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো আমরা আগে থেকে ধরে নিতে পারি না, আমরা তাদেরকে ভোটার হিসেবে ধরে নিতে পারি, এবং অ্যাভেলেবল যে সকল পার্টি আছে তার সেখান থেকে তারা ভোট দেবে, এবং তারা ভোট দিয়ে বিভিন্ন দলের মধ্যে দিয়ে এইটাতে আর এক ধরনের নাজাত হবে আমি মনে করি। যে ঠিক আছে, যারা ভোট দেবে না, এরকম বাংলাদেশের সব ইলেকশন এরকম থাকবে যে কিছু কিছু মানুষ ভোট দেবে না, কিন্তু বাকি যারা ভোট দেবে এই ভোট দেওয়ার মধ্যে থেকে আওয়ামী লীগের খাঁচার মধ্যে তারা যে বন্দী ছিল এখান থেকেও বের হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তারা তাদের পছন্দের দল বেছে নেবে এবং তারা ভোটার হিসেবে বাংলাদেশে তাদের সমস্ত অধিকার নিশ্চিত করা হবে, এবং এটা সকল দলেরই দায়িত্ব। যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, যারা ক্রিমিনাল,